আপনাদের প্রতিষ্ঠানটা আসলে কোথায় লোকেটেড এবং স্থায়ী? আমি যতটুকু জানি যে আপনারা হয়তোবা শেল্টার হোমেরও চিন্তা করছেন, তো সেই জায়গাগুলোতে আসলে কার্যক্রমগুলো কেমন? আমরা শেল্টার হোমসের জন্য কেবল কিছু জমি কিনেছি। এখন আমাদের যে জমিটা কিনেছি ওটাতে এখনো শেল্টার হোমসের কোনো কাজ আমরা শুরু করতে পারিনি, তবে আমাদের ইচ্ছা আছে আমরা আরও একটু বড় পর্যায়ে কিছু শেল্টার মানে কিছু জমি কিনে তারপর আমরা শেল্টার হোমসের কাজ খুব দ্রুত শুরু করব। তো এটার জন্য আসলে আরও অনেক বড় কিছু মানুষের, বড় মনের কিছু মানুষের আমাদের সাথে সহযোগিতা প্রয়োজন। মানে ভালো মানুষ আছে বলে আসলে আমরা এতদিন কাজ করতে পারছি। আমরা একটা জমিও কিনতে পেরেছি, কিছুটা হলো অল্প হোক বেশি হোক কিনতে পেরেছি। আমাদের আরও আর কি জমি প্রয়োজন এবং আরও ফান্ডিংয়েরও প্রয়োজন। এই ক্যাম্পাসে আপনাদের কতজন বাচ্চা এবং বাকি যে 4টা ক্যাম্পাস বলছেন সেটা কোথায় কোথায়? আমাদের মেইন ক্যাম্পাসটা হচ্ছে শ্যামলী, যেটা ও বললো যে ওখান থেকে আমরা কোঅর্ডিনেট করি। সেখানে আমাদের 70+ শিশু আছে, শিক্ষার্থী আছে। এবং আমাদের সেকেন্ড ক্যাম্পাসটা হচ্ছে গাবতলী পাথরঘাটে, আর থার্ড ক্যাম্পাসটা হচ্ছে আপনার রায়বাজার বস্তিতে, এবং ফোর্থ ক্যাম্পাস হচ্ছে চাঁদ উদ্যান বস্তিতে, নামা বস্তি যেটাকে বলে। আসলে আমাদের ক্যাম্পাসগুলো ওই জায়গাগুলোতে লোকেটেড যেখানে আর কি এরকম পথ শিশু সংখ্যা বেশি বা এরকম স্কুলের সুবিধাটা নেই, সরকারি স্কুলগুলো ওখানে কম, এবং যেখানে বাচ্চাদের প্যারেন্টসরা অনেকটাই অসচেতন, এরকম জায়গাগুলো প্রথমে আমরা ক্যাম্পেইন করি। আমরা দেখি, গিয়ে ফিল্ড ওয়ার্কে গিয়ে দেখি যে কোথায় একটা স্কুল দিলে তাদের জন্য উপকার হবে এবং আমরা আমাদের কাজগুলো পরিচালনা করতে পারবো। আমাদের যদি এই লক্ষ্যগুলো আমরা করতে পারি, আমরা আরও আমাদের ক্যাম্পাসগুলো বাড়াবো এবং ঢাকার বাইরেও আমাদের কাজ করার ইচ্ছা আছে। বাহ, খুবই সুন্দর আপু। একটু জানতে চাই যে যারা আসলে পথশিশু যারা আসলে আসে তাদের ফ্যামিলির জায়গাটা আসলে কেমন? কারণ থাকে না যে অনেকেই তো আসলে বাবা মা হয়তো কিছুই করেন না, বা হয়তো এমন একটা লিভিং জায়গা থেকে আসলে তারা মেনটেন করে থাকেন, কিন্তু হয়তো বাচ্চাদেরকে সেভাবে করে তারা করতে পারছেন না। তো কেমন এদের পেশাগত জীবনটা আসলে কেমন? এদের আর কি ওদের পরিবারগুলো আসলে ভ্যারাইটিস পরিবার থেকে ওরা আসে। কারো বাবা নেই, কারো মা নেই। দেখা যায় যে বাবা আরেক জায়গায় বিয়ে করে আরেকটা ফ্যামিলিকে সে মেনটেন করছে, কিন্তু এই ফ্যামিলিটাকে সে দেখছে না। আবার অনেকের বাবা মা দুইজনেই নেই, সে লোকাল গার্ডিয়ানের কাছে থাকছে, দাদির কাছে থাকছে। যারা আছে তারাও কিন্তু এতিম আছে। যেহেতু আমাদের শেল্টারটা নেই, আমরা কিন্তু ওভাবে মানে 24/7 আওয়ার্স একটা বাচ্চাকে রাখতে পারছি না, মানে আমরা লিগ্যাল গার্ডিয়ান হতে পারছি না। তো একটা লোকাল গার্ডিয়ানের কাছে তাদেরকে দিতে হয় আমাদের। তো এরকমই অনেকের বাবা মা, আবার দুইজনে দেখা যায় যে কাজ করছে, কিন্তু বাচ্চার যে পড়তে হবে বা শিক্ষাটা দিতে হবে সেই সচেতনতা কিন্তু তাদের নেই। আবার অনেকে চায় যে আমার বাচ্চাটা এখন 10-12 বছর হয়ে গেছে, ও তো একটা কাজ করতে পারে, ও লেগুনা হেল্পারি করতে পারে, ওকে বাসা বাড়িতে আমি কাজে দিয়ে দিতে পারি। দেখা যায় যে মাস শেষে আমার 3-4 হাজার টাকা ইনকাম হবে বাচ্চাটাকে দিয়ে। তো সেখান থেকে আমাদের অনেক সময় অনেক ডিফিকাল্টিস পার করতে হয় যে একটা বাচ্চাকে ধরে রাখতে হলে তার ফ্যামিলিকে আগে মোটিভেট করতে হয় যে না, এই বাচ্চাটাকে দেন, ও পড়াশোনা করুক, একটা পর্যায়ে যাক, তারপর তো সে নিজেই আসলে ইনকাম করতে পারবে ফ্যামিলির জন্য। একদমই। তো সুতরাং এই যে আপনি একটু বলছিলেন যে অনেক বাচ্চারা কিন্তু ঝরে পড়ে, এই ঝরে পড়ার সংখ্যা আসলে কি অনেক বেশি কিনা, এবং তাদেরকে মোটিভেট করতে আপনারা কি ধরনের কার্যক্রম? ঝরে পড়ার সংখ্যাটা অনেক বেশি না, দেখা যায় যে বড় বাচ্চাগুলোকে নিয়ে আমাদের বেশি প্রবলেমটা ফেস করতে হয়। যেমন একটা বাচ্চা 13-14 বছর হয়ে গেলে, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ড্রাগসের প্রতি তারা আসক্ত হয়ে যায়, সেখান থেকে তাদেরকে আমাদের মোটিভেট করতে হয়। এবং মেয়ে বাচ্চাগুলোর ক্ষেত্রে হচ্ছে একটু বড় হলেই তারা যে পরিবেশে থাকে, বাবা মাও কিন্তু অনেকটা ইনসিকিউর ফিল করে যে আমার বাচ্চাটা তো এখন বড় হচ্ছে, তাকে বিভিন্ন ছেলেরা এফটিজিং করছে, বা একটা বিয়ের ঘর আসছে তার জন্য যে বাচ্চাটাকে বিয়ে দিয়ে দেন, এত বড় মেয়ে এখনো ঢ্যাং ঢ্যাং করছে রাস্তায়, ওরা যেরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর কি। একদমই তাই। এবং এটা খুবই বাস্তবধর্মী একটা চ্যালেঞ্জ আসলে। এগুলো আসলে মোকাবেলা করার বিষয়গুলো আরও জানবো, তার আগে একটু সিধুপুর কাছে জানতে চাই, আপনারা তো ভলান্টিয়ার, কারণ একজন স্বেচ্ছাশ্রম আপনারা দিচ্ছেন, এবং আপনারাও কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, যেহেতু মাঠ পর্যায়েও কাজ করে থাকেন। তো এই যে বস্তিতে বা বিভিন্ন জায়গায় যেই কাজগুলো কিন্তু অনেক অপরাধপ্রবণ জোনও, তাই না? তো সেখানে কাজ করতে গিয়ে চ্যালেঞ্জগুলো কি ফেস করে থাকেন? হ্যাঁ, আসলে আমরা যারা মেয়ে ভলান্টিয়ার আছি আমাদেরও অনেক সময় ফেস করতে হয়, যেটা আর কি সহজ বাংলায় যেটা ইফটিজিং, তারপরে আরও অনেক ধরনের কথা মানুষ বলে, যে যেটাকে বলে ঘরের খেয়ে বনের মেষ তাড়ানো, যে একটা কথা আছে। তো এগুলো আমাদেরকেও অনেক ফেস করতে হয়, কিন্তু আসলে হয় কি, আমরা আমাদের বাচ্চাদের কথা আবার যখন চিন্তা করি যে আমরা একটা ফ্যামিলি থেকে বিলং করছি, আমরা সে ফ্যামিলি থেকে সাপোর্টটা পাচ্ছি, তো আসলে বাইরের মানুষ কি বললো, মানে আমরা তখন নিজেদেরকে নিজেরা মোটিভেট করে
আরও মানে কাজ করার আরও অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করি। তো ফেস করতে হয় প্রতিনিয়তই, আবার নিজেদের মোটিভেট করতে হয়, টিজিংয়ের শিকারও হতে হয়। কিন্তু যখন আবার বাচ্চাদের কথা চিন্তা করি যে ওদের থেকে আমরা অ্যাটলিস্ট ভালো আছি, তখন আবার ওই সব কিছু আসলে মাথায় থাকে না, তখন আবার আগের জায়গায় আমরা ফিরে আসি এবং বাচ্চাদের জন্য কাজ করে। এই যে ভলান্টারি যারা আপনারা করছেন, আপনাদের বেশিরভাগের প্রফেশনের জায়গাটা আসলে কি, মানে স্টুডেন্ট এবং পাশাপাশি যে এই যে স্বেচ্ছাশ্রম, এখানে কিন্তু আপনাদের সময়, মেধা অনেক কিছুই দিতে হচ্ছে, তাই না? সেই মানসিক শক্তির জায়গাটা আসলে কোথায় এবং পরিবারের সাপোর্ট কেমন পান? আমরা ফ্যামিলিগতভাবে সবাই অনেক সাপোর্ট পাই। আসলে যারা সাপোর্ট পায় তারাই কিন্তু এখানে কাজ করতে পারে, কারণ এখানে আমরা একটা সময় দিচ্ছি, আমাদের মেধা দিচ্ছি, পাশাপাশি আমরা কিন্তু আমাদের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি। আমিও পড়াশোনা করছি, আপুও পড়াশোনা করছে, প্লাস আমাদের ওখানে আমাদের প্রতিষ্ঠাতা যে ভাইয়া সোহেল রানা ভাইয়া বাদে যারা আছি ভলান্টিয়ার সবাই স্টুডেন্ট। তো পড়াশোনার পাশাপাশি আমরা এখানে সময় দিচ্ছি, ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিন্তু আসলে এটা সম্ভব না। এটা আমরা একটু জানতে চাই যে কেন দিচ্ছেন? থাকে না, আমার কাছে সবকিছু থেকে একটা বেনিফিট চাই, যে হ্যাঁ এটা থেকে আমি এই জিনিসটা হয়তো পাচ্ছি, সেই জায়গাটা আসলে কি? আসলে বেনিফিট যদি বলতে যাই, এখন আমরা যে সময়টা এখানে দিচ্ছি এই সময়টাই কিন্তু আসলে আমাদের করার মতো কিছু নেই। এখন ভার্সিটি লেভেলে আসলে ওইরকম ক্লাসও থাকে না বা ওরকম মানে চাপও থাকে না। আমরা পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিতে পারি, বা যখন অনেক এমার্জেন্সি ক্লাস থাকে তখন আমরা এখান থেকেও সেই সুযোগটা পাই, আমরা যে ক্লাস করতে পারি। তো এই সময়টা আমরা হয়তো বাইরে কোথাও আড্ডা দিতাম, আর না হলে ঘরে বসে ফেসবুকিং করতাম, টিকটক করতাম, যেটা আর কি এখন ট্রেন্ড চলতেছে। এর বাইরে তো আসলে কোনো কিছু সময় নষ্টই আসলে, সেই সময়টা আমরা এখানে দিচ্ছি। তো এটাতে আমাদের ফ্যামিলি আরো ভাবতেছে যে না, আমরা একটা ভালো কাজে আছি, এজন্য সাপোর্টটা পাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি বেনিফিটের কথাটা বলি, ছায়াতলটা আসলে গাছের নিচে ছিল একটা সময়, এখন এটা একটা ভবনের নিচে আমরা পেরেছি আনতে, এবং আমরা একটা জমিও কিনেছি, ভবিষ্যতে একটা শেল্টার হোমস হবে, ছায়াতলের নামে আমাদের একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে। তো তখন কিন্তু আসলে আমরা এখন যারা স্বেচ্ছায় শ্রমটা দিচ্ছি, আমাদের তখন হয়তো আমরা নাও যদি থাকি, তারপর আমাদের কথাটা কিন্তু থেকে যাবে যে আমরা একটা সময় এটার পিছনে শ্রম দিয়েছি, আমাদের ত্যাগ তিতিক্ষা ছিল, সেইখান থেকে আমরা এই জিনিসটা অর্জন করতে পেরেছি। তো আসলে এর থেকে বড় বেনিফিট কিছু হয় না বলে আমার মনে হয়।